সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে যে অবস্থায় বসে দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, প্রতিবারই নিয়ে এবার আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ প্যানেলিস্ট। আমরা কথা বলবো বিভিন্ন সমসাময়িক বিভিন্ন সংবাদপত্রের প্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে এবং সেই সংবাদের পিছনের বিষয়গুলো নিয়ে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের প্যানেলিস্ট। আমার সাথে আছেন আমার আমার দেশ পত্রিকার ম্যানেজিং এডিটর জনাব অলিউল্লাহ নোমান, এবং আমার সাথে উপস্থিত আছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচিত ট্রেজারার এবং বাংলাদেশ প্রতিদিন ইউরোপ ব্যুরো চিফ জনাব আসম মাসুম। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার পূর্বে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে একটু বলে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আজকে আমরা মূলত কোভিড-19 যে ভ্যাকসিন, সেটি অক্সফোর্ড থেকে যে ভ্যাকসিনটি রিলিজ করা হয়েছে এবং সেটি নিয়ে একটি অনুমোদনের ব্যাপার স্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আজকে অথবা কাল এই দু একদিনের মধ্যে সেটি অনুমোদন চলে আসবে এবং খুব দ্রুত সময় সেটা বাজারজাত হবে। তো মূলত আমি সেই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনায় যেতে চাচ্ছি। আমার সাথে আছেন দুজন প্যানেলিস্ট। আমি প্রথমে জনাব আসম মাসুম আপনাকে জানতে চাচ্ছি যে এই ভ্যাকসিনটি আমরা যতটুকু শুনেছিলাম যে আজকে সোমবারে ওইটি সরকার থেকে সেটার গ্রহণযোগ্যতা বা এটা সব যাচাই বাছাই করার পর অনুমোদন প্রদান করা হবে। তো সেক্ষেত্রে আজকে সেই নিউজটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তো আশা করা যাচ্ছে যে আগামীকাল অথবা পরশু এ ধরনের একটি সংবাদ আমাদের সামনে আসবে। তো আপনি এই ব্যাপারটি নিয়ে কতটুকু আশাবাদী বা আপনি এটা কীভাবে রেকটিফাই করবেন? ধন্যবাদ আপনাকে তানিম, এবং টিভি ওয়ানের দর্শক যারা তাদেরকেও ধন্যবাদ। আসলে এটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে কিন্তু ডিসেম্বরে যখন ফাইজারের টিকা আসে তার আগেই কিন্তু অক্সফোর্ডের এই টিকা সম্পর্কে আপনারা জানেন যে থার্ড আর একটি ট্রায়ালে যায় এবং থার্ড আর একটি ট্রায়ালের পরে কিন্তু এই ডিসেম্বর জুড়ে আলোচনা ছিল যে এটি ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে অক্সফোর্ডের টিকাটি হয়তো অনুমোদন পাবে ব্রিটেনে, এবং গতকালই কিন্তু ব্রিটেনের মূলধারার সবগুলো সংবাদ মাধ্যমে কিন্তু এটি সংবাদ প্রকাশ করেছিল যে সোমবার মানে আজকের কথা, যে আজকের মধ্যেই হয়তো এটা অনুমোদন আসতে পারে। এবং আসলে যে ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাকের যে মন্তব্য গতকালকে, যে ইতিহাস সের একটি অন্যতম দিন হবে এটি, বা এই ধরনের কথাবার্তার আলোকে কিন্তু আসলে এই ধরনের একটি সংবাদ গতকাল পত্রপত্রিকায় এসেছিল। আমরাও আশাবাদী ছিলাম, কিন্তু আশাহীন হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা কিন্তু এটুকু অন্তত কনফার্ম আমরা যে ৪ তারিখ মানে জানুয়ারি নতুন বছরের ৪ তারিখ থেকেই কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে আমরা দেখেছি যে প্রায় ১০,০০০ নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এই টিকা সুষ্ঠুভাবে আ আ দেওয়ার জন্য। এবং আ গতকালকেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে ব্রিটেনের বিভিন্ন এলাকার যে কমিউনিটি সেন্টার এবং এর পাশাপাশি স্টেডিয়ামগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মানে এটি একটি বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পূর্বাভাস হিসেবে বলা যায় যে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং এটিও বলা হয়েছে যে ভ্যাকসিন মিনিস্টার তিনিও বলেছেন কিন্তু যে ২ সপ্তাহের মধ্যে প্রায় ২০ লাখ মানুষকে এই টিকা দেওয়ার একটা প্রস্তুতি ব্রিটিশ সরকার নিয়েছে। তো সুতরাং আজকে যদিও এটি অনুমোদন হয়নি বা আগামীকালকে অনুমোদন হবে কি হবে না, সেটির চাইতে বড় কথা হচ্ছে যে ৪ তারিখ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি হয়তো ঠিক থাকবে। এবং এই ভ্যাকসিনটির মানে ভ্যাকসিনটি অত্যন্ত পজিটিভ, বা আমরা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি এই কারণে। কারণ এই ভ্যাকসিনটি অনেক সহজলভ্য। এই ভ্যাকসিনটি প্রিজার্ভ করা যাবে অত্যন্ত অনেক কম, মানে সাধারণ মানের যে রেফ্রিজারেটর বা ফ্রিজ যেগুলো সাধারণত জিপিতে বা একটি ফার্মেসি গুলোতে যেই ধরনের সাধারণ মানের যে ফ্রিজ থাকে সেখানেও এটিকে প্রিজার্ভ করা যাবে। এর পাশাপাশি এটি কিন্তু অলাভজনকভাবে তৈরি করা হচ্ছে। আপনি জানেন যে জাতিসংঘের যে টিকাদান কর্মসূচি সেখানে এটি চুক্তিবদ্ধ হয়েছে এবং এটি পৃথিবীর বিভিন্ন দেশ, তৃতীয় বিশ্ব বা উন্নত দেশগুলোতেও কিন্তু এটি যাবে। এবং জি। আপনারা আরেকটি সংবাদও গতকালকে যেটি আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন যে বাংলাদেশ ৮ কোটি টিকা পাবে, ৫ কোটি টিকা পাবে হচ্ছে জাতিসংঘ থেকে, এবং ৩ কোটি টিকা তারা যে বাংলাদেশ সরকার কেনার বন্দোবস্ত করেছে বা কেনার অর্ডার দিয়ে রেখেছে, সেই ৩ কোটি টিকা কিন্তু এই অক্সফোর্ডের টিকা। এবং আচ্ছা। এই অক্সফোর্ডের টিকা যত তাড়াতাড়ি বাজারে আসবে বা টিকা অনুমোদন পাবে ব্রিটেনে, তত তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশে এটি দেওয়া শুরু হবে। তো ধন্যবাদ। আমার একটি এজন্য সম্পূরক প্রশ্ন আপনার কাছে। সেটি হচ্ছে যে আম আমরা দীর্ঘদিন থেকে ফাইজারের যে ভ্যাকসিনটির উপরে আসার পর থেকে অনেকে ক্যালকুলেশন করে রেখেছিলেন যে যারা
বয়স যাদের 25 থেকে 40-এর ভিতরে আছে তারা পেতে পেতে সেটি সামার পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তো এখন যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা চলে এসেছে সেটি আসার পরে কি সেই প্রেডিকশনটা কতটুকু বাড়তে পারে বলে আপনি মনে করেন, বা সেটা কি দেখেন যে কবে নাগাদ ফাইজারের সবাই এর অন্তর্ভুক্ত হবে বলে আপনি মনে করছেন? জি, ফাইজারের ভ্যাকসিনটি কিন্তু আপনারা জানেন যে ফাইজারের ভ্যাকসিনটি বিভিন্ন ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু সেভাবে নয়। অক্সফোর্ডের ভ্যাকসিনটি আসলে গণহারেই দেওয়া হবে, এটি আমরা অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমের যে সংবাদ সেগুলো পর্যালোচনা করে যেটা বুঝেছি। কারণ সরকার যেটি বলছে যে 2 সপ্তাহের মধ্যে 20 লক্ষ মানুষের কাছে এই ভ্যাকসিনটি পৌঁছে দিবে। এর মানে হচ্ছে কিন্তু আসলে যে ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে যে ধরনের ক্যাটাগরি করেছিল, অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে হয়তো সেই ক্যাটাগরি সেভাবে কাজ করবে না, সেটি গণহারেই দেওয়া হবে বলে আমরা এখন পর্যন্ত মনে করছি। ধন্যবাদ আপনাকে। আমি ফিরে আসবো কিছুক্ষণ পর আবার আপনার কাছে। জি জনাব অলিউল্লাহ নোমান আমাদের সাথে আছেন। আমি আপনার কাছে একই বিষয় জানতে চাচ্ছি যে একটি আশার আলো ইতিমধ্যে সবার কাছে ছড়িয়ে পড়েছে, আবার অপরপক্ষে যেটা দেখা যাচ্ছে যে আজকে পর্যন্ত যে রিপোর্ট সেটি হচ্ছে যে গতবার একই বছরের এপ্রিলে যেটা ধরা হয় যে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি বিগ ওয়েভ ছিল এবং হসপিটালগুলো তখন ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছিল, সেটি ছিল যে 19,000-এর মতো রুগী অ্যাডমিটেড ছিলেন বিভিন্ন হসপিটালে। কিন্তু আজকে সেটি এসে 20,000-এর উপর অতিক্রম করে ফেলেছে আজকের ডেট পর্যন্ত। তো সেই যে অবস্থা থেকে আসলে আপনি কীভাবে বিশ্লেষণ করছেন জনাব অলিউল্লাহ নোমান? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আসলে করোনা এটা যে মহামারী, মানে আমরা এখন সেকেন্ড ওয়েভের লাস্টের দিকে আছি। মানে ইউকেতে সেকেন্ড ওয়েভ, এবং ইউকেতে ইতিমধ্যে একটা ভাইরাসের একটা নতুন রূপও ধরা পড়েছে এই ইউকেতে। সুতরাং করোনা এটা মহামারীর যে আকারে ধারণ করছে, মহামারীর সাথে পাল্লা দিয়ে যে হসপিটালের প্রস্তুতি নেওয়া, হসপিটালকে রেডি রাখা এবং মানুষকে সজাগ রাখা, মানুষকে সতর্ক করা, সেই দিক থেকে আমার মনে হয় যুক্তরাজ্য সরকার যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ পদক্ষেপ নিয়েছিল। কিন্তু ওই যে করোনার যে ওয়েবের যে স্পিরিট, মানে যে গতিতে ওয়েব বাড়ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, আজকে মনে হয় 40,000-এর উপরে মানুষ আক্রান্ত হচ্ছে। আপনিই বলছেন যে হসপিটালের সিট কতবার ছিল 19,000 সামথিং, সেটাই ধারণ ক্ষমতার উপরে চলে গিয়েছিল। কিন্তু এবার যেভাবে মানুষকে আক্রান্ত হচ্ছে, যত বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, সেই দিক থেকে অবশ্যই হসপিটালের বা এনএইচএস হিমশিম খাচ্ছে, মানুষকে তাদের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে ইতিমধ্যে। এবং আমরা যতটুকু জানি যে সরকার চেষ্টা করতেছে এবং এনএসএস চেষ্টা করছে যতটুকু পারা যায়, যাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া যায় তাকে বাসায় রেখে এই চিকিৎসা দেওয়ার আপাতত চেষ্টা করা হচ্ছে। তা আমার মনে হয় ওয়েব যেভাবে বাড়তেছে, মানে যে গতিতে বাড়ছে, আমাদের সবাইকে মানে প্রতিটি মানুষকে আরো বেশি সতর্ক হতে হবে, এবং মানুষের এটা একটা সতর্কতা মূলক পদক্ষেপ প্রত্যেকে নিজের থেকে নিতে হবে। এছাড়া কোনো উপায় নেই এই অবস্থায়। আপনি যে শব্দটা বলেন সতর্কতা, সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে এখন আমরা শপিং মল বা যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সতর্কতার সেই জায়গাটা অনেকটাই ঘাটতি। আগে যেটা দেখা গিয়েছিল যে শপিং মলগুলো বা সুপার স্টোরগুলো মানুষকে ঢুকতে দিচ্ছিল না, তারা একটা রুটিন মেনটেন করে, লাইন মেনটেন করে দিচ্ছিল। বাট সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এসে এই ধরনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। তো আপনি কি মনে করেন সেটার একটি অন্যতম কারণ বর্তমানে যে ওয়েবটি গতিহীন অবস্থায় চলছে তার জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি খুব একটা সুন্দর পয়েন্ট ধরেছেন। আমরা যখন দেখলাম করোনার যখন প্রথম ওয়েভ ছিল গত মার্চ মাসের দিকে, প্রথম যখন আমাদের এখানে লকডাউন দেওয়া হয় এপ্রিলের দিকে, প্রথম লকডাউনের সময় কিন্তু মানে একটা অন্যরকম অবস্থা ছিল। মানে মার্কেট, দোকান এবং প্রতিটি, শুধু শপিং মলে না এবং শুধু সুপার স্টোরে না, প্রতিটি দোকানেই আমরা দেখতাম যে মানে লাইন দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে মানুষকে দাঁড়াইতে হতো, এবং এই দূরত্ব প্রত্যেকে সতর্কতামূলক একটা অবস্থান ছিল সেই। কিন্তু প্রথম ওয়েভ কাটিয়ে ওঠার পর মানুষের মধ্যে একটা সাহস সঞ্চয় হয়েছে। আমি মনে করি সেই সাহসের কারণেই বা মানুষও এতটা নিজেকে কেয়ার রাখছে না। এছাড়া এই যে আপনার যে শপিং মলগুলা এবং সরকারের যে সতর্কতামূলক যে আগের যে পদক্ষেপগুলা, আমার মনে হয় সেই পদক্ষেপ থেকেও অনেকটা দূরে সরে আসছে, যে কারণে আপনি যেটা বলছেন যে এই কারণে হয়তো মানে ভাইরাসটা বেশি বেশি ছড়াচ্ছে। এছাড়া আপনি জানেন যে আমাদের এখানে ক্রিসমাস ছিল, ক্রিসমাস একটা বড় উৎসব এই দেশের,
সেই উৎসবের কারণে মানুষ প্রচুর, যদিও সরকার বলছে যে কেউ বের হবে না, সবাইকে ঘরে থাকতে বলছে এবং একজন আরেকজন ঘরে যাবে না, তারপরেও কিন্তু আমরা দেখছি যে রাস্তায় বা গাড়িতে বা ট্রেনে প্রচুর সংখ্যক মানুষ ছিল ওই সময়ে, এবং এখনো আছে। তা আমার মনে হয় এটা একটা বিশাল বিশেষ কারণ, সতর্কতাটা আসলে আমার মনে হয় প্রথম দিকে যেভাবে সতর্কতা নেওয়া হয়েছিল, যদি সেইভাবে সতর্কতামূলক অবস্থা নেওয়া হতো তাইলে এতটা হয়তো জি, ছড়াতো না। আমি জনাব আশরাফ মাসুম যে তথ্যটা দিয়েছিলেন যে বাংলাদেশে 3 কোটির মতো অক্সফোর্ডের ভ্যাকসিন তারা জাতিসংঘ থেকে বা বিভিন্ন সোর্স থেকে তারা কালেক্ট করবেন, এবং অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের জন্য, বাংলাদেশে যারা এই কমিউনিটির সবার সাথেই মোটামুটি সবাই রিলেটেড, আমাদের আত্মীয় স্বজন সবাই দেশে আছেন। তো আপনি কীভাবে কি মনে করছেন যে অক্সফোর্ডের এই ভ্যাকসিনটি বাংলাদেশে যদি নেওয়া হয় তাহলে এটা কতটুকু সফলভাবে সরকার ইমপ্লিমেন্ট করতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে বাংলাদেশে তো ধরেন, বাংলাদেশে তো জনসংখ্যা হয়েছে প্রায় 20 কোটি। তো বাংলাদেশে 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশের জন্য কিন্তু সেই তুলনায় কিছুই না। আমি মনে করি বাংলাদেশ যেখান থেকে পারুক, যেভাবেই পারুক, যত বেশি ভ্যাকসিন দিবে তত বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে। যে কোনো, এই 3 কোটি ভ্যাকসিন তো বাংলাদেশের একটা বিশাল অংশ। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য যে 3 কোটি ভ্যাকসিন পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার একসাথে। যে এই 3 কোটির সাথে আমি, আমার একটা ধারণা থাকবে বা আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি সরকার পারে যে যে অবস্থায় পারুক, যেখান থেকে পারুক, বাংলাদেশের মানে 17 কোটি, বাংলাদেশ 20 কোটি মানুষকে না, অন্তত 10 কোটি মানুষকে যেন ভ্যাকসিন দিতে পারে। অন্তত যাদের বয়স 40-এর উপরে আছে, যাদের বয়স 50-এর উপরে আছে, তাদেরকে যেন দ্রুত দিতে পারে ভ্যাকসিন, সেই ব্যবস্থাটা নেবে, সেটাই আমাদের প্রত্যাশা আর কি সরকারের ধন্যবাদ কাছে। জনাব আশরাফ মাসুম। একই প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে ভ্যাকসিন বাংলাদেশে যাচ্ছে এবং আমরা যেটা জানি যে বাংলাদেশে সরকারি কোনো অনুদান অনেক সময় এটা মিস ইউজ হয়, বা সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী যে সেক্ষেত্রে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আপনি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সেটি সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে? ধন্যবাদ। এখানে একটু আমি নোমান ভাইকে বলতে চাই যে এখানে টোটাল 8 কোটি ভ্যাকসিন বাংলাদেশে যাবে। এর মধ্যে 5 কোটি হচ্ছে জাতিসংঘ থেকে দিবে, যেটি গতকাল জাহিদ মালিক বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন। আর 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার কিনছে, এবং আর 5.5 কোটি মানুষ এই ভ্যাকসিনের আওতার মধ্যে পড়বে না। এটি একটি ক্যাটেগরি করা হয়েছে, হয়তো বয়স 18 এর নিচে যারা, তাদেরকে হয়তো ভ্যাকসিনের আওতায় রাখা হবে না। সেক্ষেত্রে সেই হিসাবে 5.5 কোটি মানুষ বা এই ভ্যাকসিনের আওতায় থাকবে না। তো আপনি যেটা প্রেডিকশন করছেন যে 10 কোটি মানুষকে অন্তত ভ্যাকসিন দেওয়া উচিত। এটুকু নিশ্চিত বলা যায় যে মোটামুটি 8 কোটি মানুষের কাছে ভ্যাকসিনটা পৌঁছাবে হয়তো আগামী 1 বছরের মধ্যে। কারণ ভ্যাকসিন এটাও কিন্তু আবার একটা দীর্ঘসূত্রিতা। বাংলাদেশ যদিও অক্সফোর্ডের ভ্যাকসিন যদি এই আগামীকালকেও যদি ব্রিটেনে অনুমোদন দেওয়া হয়, বাংলাদেশে সেটি পৌঁছতে কিন্তু জুন জুলাই আগে পৌঁছাবে না। তারপরেও কিন্তু বাংলাদেশ, মানে অক্সফোর্ডের ভ্যাকসিন যে কয়টি দেশে প্রথম দিকে যাবে, বাংলাদেশ হচ্ছে তার মধ্যে একটি। এটুকু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সোর্সে জানতে পেরেছি। আপনি যেটি প্রশ্ন করেছেন যে এই ভ্যাকসিন আসলে কতটুকু সঠিকভাবে মানুষকে দেওয়া হবে বা স্বচ্ছভাবে এটা ব্যবস্থাপনাটা পৌঁছাবে কিনা, কিভাবে হবে সেটি জানতে হ্যাঁ, চাচ্ছি। এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের দেশে যেভাবে প্রত্যেকটি সেক্টরে অব্যবস্থাপনা হয়, সরকারের কঠোর, প্রধানমন্ত্রী যেসব সেক্টর সরাসরি নিজে মনিটর করেন, সেইসব সেক্টরেও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে কর্মকর্তাদের উদাসীনতা, কর্মকর্তাদের দুর্নীতি, হ্যাঁ? সেই বিষয়গুলো কিন্তু থেকেই যায়। সুতরাং এই প্রশ্নের বিষয়টি বাংলাদেশ আসলেই এই এত এত বিশাল জনগোষ্ঠীর দেশে সঠিকভাবে আসলে ভ্যাকসিনটি পৌঁছে দিতে পারবে কিনা, বা সঠিকভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, এটি আসলে একটি দেখার বিষয়। কারণ ভবিষ্যতে হয়তো এই ভ্যাকসিন অব্যবস্থাপনারও নিউজ আমরা দেখব, যেটা আমরা প্রত্যাশা করি না যে এই ধরনের নিউজ বা এই ধরনের ঘটনা ঘটুক। কিন্তু এ ধরনের অব্যবস্থাপনা বাংলাদেশে হবে না সেটি বলা যায় না। কারণ আপনি কিন্তু জানেন যে জার্মানিতে, আমি জানি না আমার অলিউল্লাহ নোমান ভাই এটি দেখেছেন কিনা, গত পরশুদিন কিন্তু একটা নিউজ এসেছে এরকম যে জার্মানিতে যে ইন্টারপোল বলেছে যে জার্মানির যেই ফাইজারের যে মানে যে টিকাটা, সেটা কিন্তু আপনার গতকালকে থেকে ইউরোপে দেওয়া শুরু হয়েছে। কিন্তু তার আগে এই ধরনের একটি সংবাদ কিন্তু এসেছে যে ইন্টারপোলের বরাত দিয়ে যে এই জার্মানির টিকা কিন্তু মানে ডাকাতি হতে পারে, এই ধরনের বা এই ধরনের একটি সংবাদ এসেছিল, এবং জার্মানি কিন্তু সেটিকে বিভিন্ন স্তরের নিরাপত্তা দিয়ে সেই টিকাকে তারা ব্যবহার করছে বা ডিস্ট্রিবিউশন করছে। এটি কিন্তু আমরা গতকালকে নিউজ করেছি। তো এই যে এই ধরনের সংবাদ যদি ইউরোপের একটি বড় দেশের ক্ষেত্রে এই ধরনের একটি হুমকি আসে, তাহলে বাংলাদেশে তো আরো নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বিভিন্ন ধরনের ফাঁকফোকর রয়েছে, যথেষ্ট দুর্বল রয়েছে। এবং এর পাশাপাশি আমরা জানি যে যে
অসাধু কর্মকর্তাদেরও বিভিন্ন ধরনের মানে ইচ্ছার অভাব রয়েছে, আমি যেটা বলবো যে সদিচ্ছার অভাব রয়েছে। তো সেক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা কতটুকু সুনিপুণভাবে বাংলাদেশ করতে পারবে, এটি আসলে এখন দেখার বিষয়। ধন্যবাদ জনাব আসম মাসুম। আমি জনাব অলিউল্লাহ নোমান আপনার কাছে এই বিষয়টি নিয়ে সর্বশেষ যে প্রশ্নটি সেটি বলার আগে আমি মানবজমিন যে নিউজটি আজকে তারা করেছে সেটা হচ্ছে অক্সফোর্ড কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য ব্রিটেনে 10,000 লোক নিয়োগ। সেটা আসলে একটি সাইন হচ্ছে যে কীভাবে একটি সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে জনগণের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব তার একটি উদাহরণ হতে পারে এই নিউজটি, যে 10,000 এক্সট্রা কর্মী নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে কি আপনিও মনে করেন যে বাংলাদেশে এই প্রজেক্টটি সম্পন্ন করার জন্য এ ধরনের কোনো মন্ত্রণালয় গঠন বা কোনো ধরনের মন্ত্রণালয়ের আন্ডারে কোনো ধরনের সংস্থাকে নিয়োগ করা, আবার সেক্ষেত্রেও কি আপনি মনে করেন যে বিভিন্ন সংস্থা আছে যেটা আমরা দেখেছিলাম যে কোভিড টেস্টের সময় রিজেন্টস হসপিটাল বা এই রিলেটেড কি অনেকগুলো দুর্নীতি চলে এসেছিল, তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি সর্বশেষ কোনো মন্তব্য করবেন কিনা? দেখেন, আমি মাসুমের কথার একটা সূত্র ধরবে, মাসুম সদিচ্ছার কথা বলছে। আমি বলবো যে বাংলাদেশে সদিচ্ছা এবং সততার বড় অভাব আছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো বাংলাদেশের কর্মকর্তা এবং রাজনীতির যে সদিচ্ছা এবং সততা যদি থাকে তাইলে ব্রিটেনকে ফলো করতে পারে নিশ্চয়ই। মানে বড় আকার মানে এই যে কোভিডের যে এই যে মহামারীর মোকাবেলায় আপনি যদি 10 কোটি না, আপনি যদি 20 কোটি টিকাও নেন, এটা যদি সুষ্ঠু ব্যবস্থাপনা না করতে পারেন তাহলে কিন্তু এটা কাজে আসবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে এক সম্পদ আছে কিন্তু আপনার কাছে আপনার ভালো ব্যবস্থাপনা নেই, সেই সম্পদ আপনি সঠিক কাজে লাগাইতে পারতেছেন না, তাইলে কিন্তু এই সম্পদটা আপনার কাছে মূল্যহীন। তেমনি ভাবে যদি আপনি যদি 8 কোটি, কেন মাসুম যেটা হিসাব দিল যে 8 কোটি ভ্যাকসিন যাবে, 8 কোটি না, যদি 20 কোটিও নেয়, 20 কোটি মানুষের যদি সঠিক ব্যবস্থাপনা না থাকে এবং সঠিকভাবে এটা সুষ্ঠুভাবে বন্টন না করতে পারে এবং সুষ্ঠু প্রয়োগ না হয় এবং কর্মকর্তাদের সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না। এবং ব্রিটেনের মতো জায়গায় আপনার 10,000 এক্সট্রা কর্মী নিয়োগ দিছে। বাংলাদেশেও আমি মনে করি কোনো একটা সংস্থাকে বা কোনো প্রাইভেট সংস্থাকে দরকার নেই, কোনো বিশেষ ব্যবস্থায় এই ধরনের মানে ট্রেনিং দিয়ে কর্মী নিয়োগ করা দরকার আছে। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি পরবর্তী আমাদের যে আজকের টপিক সেটিতে। সেই টপিকটি হচ্ছে যে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারছে ভারত, দাবি বিএনপির। এবং সেই নিউজটি আমরা দেখেছি যে বিবিসি বাংলা সেই নিউজটি কভার করেছে। তো ব্যাপারটি যেহেতু রাজনীতিক, তারপরেও এটি আসলে খুবই চরম সত্য যে প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি যে ভারতের বিএসএফ কর্তৃক আমাদের মানবাধিকার লঙ্ঘন করে আমাদের মানুষদেরকে হত্যা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বিরোধী দলের যে দাবি সে সাথে সরকারকে তারা বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছেন এবং সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি সুরাহার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো ধরনের রেজাল্ট বের হয়ে আসছে না। তো জনাব আসম মাসুম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে ফ্যাক্টটা কোন জায়গায়, কেন ভারত আসলে আমাদের মানুষের প্রতি বা বিএসএফ এই ধরনের একটি মনোভাব পোষণ করে? এটা কি কেন্দ্রীয় সরকার থেকে এই ধরনের কোনো গাইডলাইন দেওয়া হচ্ছে বিএসএফকে, না তারা অতি উৎসাহিত হয়ে স্বেচ্ছা এটি করছে? ধন্যবাদ তানিম ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, কারণ গত 18 ডিসেম্বর কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু এই বিষয়টি আলোচনা হয়েছে। এবং নরেন্দ্র মোদী বা ভারত সরকার এর আগেও যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে তারা যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু আবার আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটা আসলে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। কার্যকর পদক্ষেপ হলে আমার সামনে যে আপনি যে রিপোর্টটির কথা বলেছেন সেই রিপোর্টের একটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, যেটি আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত 5 বছরে 153 জন মানুষকে এইভাবে সীমান্তে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ যারা সীমান্তে ভারতীয় বিএসএফ তারা হত্যা হয়েছে। এবং 2020 সালে মানে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 41 জন হত্যা হয়েছে। এই করোনা মহামারীর সময় যেখানে পৃথিবীর সবকিছু স্থবির, তখনও কিন্তু হত্যা বন্ধ হয়নি। এবং এই যে আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনিচ্ছা, কেন্দ্রীয় আসলে ভারতে এই জিনিসটা আমি খুবই দেখি যে পানি চুক্তি বলেন বা যে কোনো বিষয় বলেন, যখন এই ধরনের বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে আসে তখন মানে একজন আরেকজনকে দোষে, কেন্দ্রীয় সরকার দোষে,
স্থানীয় সরকারকে স্থানীয় সরকার, মানে রাজ্য সরকারকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। এই ধরনের একটা ব্লেম গেম সবসময় চলতেই থাকে এই বিষয়গুলোকে নিয়ে, এবং পার্টিকুলারলি আমি দেখেছি যে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে তো এই ধরনের একটা ব্লেম গেম আছেই। তো আসলে এটি আসলে যে মানে কোন পর্যায় থেকে হচ্ছে বা কোন পর্যায় থেকে, আমি অবশ্যই বলব যে কেন্দ্রীয় সরকার যদি স্ট্রিক্ট হয়, তারা যদি তাদের সীমান্তকে বাংলাদেশের সাথে, তারা যেভাবে দাবি করে যে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ আ আ সম্পর্ক বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে এটা আসলে কেন্দ্রীয় সরকারেরই আমি মনে করি যে দায়িত্ব তাদের সীমান্তকে কন্ট্রোল করা, তাদের সীমান্তকে কারণ বাংলাদেশের সীমান্ত, আমার নিজের বাড়িও কিন্তু একটা সীমান্ত জেলায়। আমি জানি যে অলিউল্লাহ নোমান ভাই উনিও একটি সীমান্ত জেলার মানুষ, যেখানে হবিগঞ্জ উনার বাড়ি। তো আমরা কিন্তু জানি যে সীমান্তবর্তী এলাকায় এই মানুষজনের যে হত্যাকাণ্ডগুলো হয়, যে চোরাচালান বা টুকিটাকি, এগুলো আসলে খুবই মাইনর চোরাচালান ধরনের ঘটনা হয়, যে এবং এটার সাথে কিন্তু দুই পাড়ের মানুষই কিন্তু যুক্ত। যে এমন না যে বাংলাদেশের মানুষ জোর করে সেখানে ঢুকে যায়, বিষয়টা এরকম না। দুই পাড়ের মানুষই যুক্ত, দুই পাড়ের মানুষই এখানে কিন্তু হত্যাটা কিন্তু সবসময় বাংলাদেশের মানুষই এই হত্যার ধন্যবাদ। শিকারটা হয়। এটি বন্ধ করা প্রয়োজন, এবং খুব আশ্চর্যজনকভাবে মানে এটি খুবই দুঃখজনক যে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মিডিয়াতে আমরা যতটুকু কথা বলি, ভারতের মিডিয়াতে কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে তারা কথা বলতে আমরা ওইভাবে দেখি না। তাদের আলোচনার বিষয়গুলোতে কখনোই ফেলানীর হত্যা বা তাদের টকশোর সাবজেক্ট কিন্তু কখনোই যে ফেলানীর লাশ ঝুলে থাকে সেগুলোর দিকে তারা আ মানে তাদের নজর পড়ে না, আমি বলব। তো এক্ষেত্রে তাদের মানে এটা আমি বলব যে এটা তাদের হয়তো রাজ্যেরই পলিসি। কারণ একটা দেশের মিডিয়া কিন্তু পরিচালিত হয় একটি কেন্দ্রীয় সরকারের পলিসি, বা কেন্দ্রীয় সরকার কোন দিকে যাবে সেটা কিন্তু একটা আচ্ছা দিক নির্দেশনা কিন্তু মিডিয়ার উপরও থাকে, এবং মিডিয়াগুলো যেভাবে এই বিষয়গুলোকে, ভারতের মিডিয়াগুলো যেভাবে এই বিষয়গুলোকে এভয়েড করে বা এড়িয়ে চলে, সেখানে আমি মনে করব যে এটা আসলে কেন্দ্রীয় সরকারেরই জি। একটি গাফলতি। তারপরেও আমি আশাবাদী মানুষ, আশা রাখতে চাই যে নরেন্দ্র মোদী যেভাবে 18 এবং খুবই আশ্চর্যজনক যে 16 তারিখ বাংলাদেশের বিজয় দিবস ছিল, 18 তারিখ নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের ভার্চুয়াল বৈঠক হবে। এই ধরনের একটি সংবাদ যখন খুব মানে আশান্বিত সময়, এর মাঝখানেও কিন্তু একজন কে সীমান্তে হত্যা করা হয়েছে। ধন্যবাদ। যেটি আসলে খুবই দুঃখজনক, এবং আমাদের আশা করব ধন্যবাদ যে জনাব কেন্দ্রীয় আশরাফ মাসুম। আমরা একজন কলার আমাদের সাথে লাইনে আছেন, আমরা কলটি নিয়ে এসে আবার আপনাদের কাছে ফিরে আসছি বিরতির পর। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হইল যে এই যে সীমান্ত হত্যা, এই সীমান্তে যে হত্যাটা হচ্ছে, তারা তো বাংলাদেশে আইসা এই লোকগুলিকে হত্যা করতেছেন। এই লোকগুলি ভারতে প্রবেশ করার কারণে তারা হত্যা করতেছে। জি। আমার কথা হইল মানুষ অনেক কারণেই বর্ডার ডিঙ্গায়, প্রবাসে বিদেশে আসার জন্য, ইউরোপে আসার জন্য বিভিন্নভাবে মানুষ বর্ডার ডিঙ্গায়। ওইসব এলাকাতে কিন্তু তারা গুলি করে মানুষ মারে না বা চর্চা করে না। তারা জানে ওই লোকটা পেটের দায়ে হয়তো তার কোনো হুলিয়া দাঁড়িয়ে আছে বা তার কোনো সমস্যা আছে, সেই সমস্যার কারণে হে হয়তো দেশটাকে ফেলাইয়া কোনো দেশে গিয়া তার জীবনটা বাঁচাইতে চায়। কিন্তু আমাদের দেশের লোকগুলিকে তারা মারতে গেলে তো চুর, ওখানে যায় কেন? ভারতের কোন লোক বাংলাদেশে আসে চুরি করতে? ধন্যবাদ, আমরা আপনার মতামতটি পেয়েছি। আমরা ধন্যবাদ আপনাকে আপনার মতামতটির জন্য, ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ রুমে। আমি আমিমুল হাসান তানিম কথা বলছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন দুজন প্যানেলিস্ট, আমি পরিচয় করে দিয়েছি আপনাদের সাথে, আবার পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন জনাব আশরাফ মাসুম, নির্বাচিত ট্রেজারার লন্ডন বাংলা প্রেস ক্লাব, এবং দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রতিদিন, সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ থেকে, সেটির ব্যুরো চিফ, ইউরোপের ব্যুরো চিফ হিসেবে। আমার সাথে আছেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট জনাব অলিউল্লাহ নোমান, ম্যানেজিং এডিটর অফ দৈনিক আমার দেশ, যেটা অনলাইন থেকে এখন প্রকাশিত হচ্ছে। আমি চলে যাচ্ছি জনাব অলিউল্লাহ নোমান আপনার কাছে। যে বিষয়টি নিয়ে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন দর্শক একটু আগে বললেন যে যারা সীমান্ত হত্যার শিকার হচ্ছেন তারা নিজেরাই সেটার জন্য দায়ী। উনি একটি উক্তিও বলেছেন যে তারা হয়তো বা অবৈধ কাজ করার জন্য সেখানে যাচ্ছেন, তাদেরকে
উনি একটা সমর্থন পোষণ করেছেন। তো আপনি কি অ্যাকর্ডিং টু ল কি বলে, সেক্ষেত্রে কি একজন মানুষ যদি উনি যে কোনো কারণে বর্ডার ক্রস করেন, সেক্ষেত্রে কি আইন কি বলে, সেদিকে কি গুলি করে মারার কি কোনো অনুমোদন দেয় কিনা, আন্তর্জাতিক যে সীমান্ত আইন যেটা? আমি অলিউল্লাহ নোমান আমি আপনার কাছে। জি জি ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করার জন্য। আমি যেটা দর্শক যেটা বলছেন তার সাথে আমি পুরোপুরি ভিন্ন মত পোষণ করি। আমি দর্শকের মতের সাথে কোনোভাবেই একমত পোষণ করি না। কারণ বাংলাদেশে উনি বাংলাদেশের মানুষকে যেভাবে ট্রিট করছেন, আসলে ঘটনাটা কিন্তু সেরকম না। আপনার যারা সীমান্ত এলাকায় যারা বসবাস করেন, আপনি যদি সীমান্ত এলাকায় যান এবং সীমান্ত গ্রামগুলোর মানুষের সাথে কথা বলেন, তখন বুঝতে পারবেন যে প্রতিটি মানুষ কতটা আতঙ্কে থাকে ইন্ডিয়ান আগ্রাসনের। ইন্ডিয়ান বিএসএফরা সবসময় একটা আগ্রাসী মনোভাব নিয়ে থাকে। পৃথিবীর কোনো দেশের সীমান্তে, পৃথিবীর কোনো আরো বিরোধপূর্ণ সীমান্ত আছে, যেমন ফিলিস্তিন, ইসরায়েল সহ আরো বিভিন্ন দেশের বিরোধপূর্ণ সীমান্ত আছে, কিন্তু কোনো সীমান্তে, পৃথিবীর কোনো সীমান্তে এত মানুষ মারা যায় না, কোনো সীমান্তে এত মানুষ গুলি করে মারে না। এটা একমাত্র বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে যত মানুষ গুলি করে মারা হচ্ছে, এটা পৃথিবীর আর কোথাও ঘটে না। অথচ পৃথিবীর বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত পাশাপাশি দেশের যুদ্ধ আছে, তারপরে সীমান্তে এত মানুষ মারা যায় না। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে আসলে একটা করদ রাজ্য মনে করতে চায়, বা বাংলাদেশের মানুষকে তারা মানুষ হিসেবে মনে করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, উনি যেটা বলছেন যে তারা বাংলাদেশ মানুষ চুরি করতে যায়, ইন্ডিয়ার তো কেউ আসে, ইন্ডিয়ার কেউ আসে কি না এটা উনি কিভাবে জানেন? ইন্ডিয়ার কেউ আসে কি আসে না? প্রতি জায়গায় মানুষ আসা যাওয়া করছে, কিন্তু বাংলাদেশের মানুষ চুরি করতে যায় না। ইন্ডিয়া এটা উনি বাংলাদেশের মানুষ চুরি করতে যায়, তাহলে আপনি যারা যে প্রসঙ্গটা আপনি তুলছেন যে সীমান্ত আইন আছে, সীমান্ত লঙ্ঘন করলে দুই দেশেরই আইন আছে, প্রত্যেক দেশের, পৃথিবীর সব দেশে সীমান্ত লঙ্ঘন করার একটা আইন আছে। ইউরোকে আপনি যদি ইউকেতে ঢুকেন, মানে ইউকে বর্ডার ক্রস করে, তাহলে আপনারও কি দেশে একটা ল আছে, কি আপনার জন্য কি হবে? গুলি করে মেরে ফেলতে হবে, এরকম কোনো আইন পৃথিবীতে নাই, ইন্ডিয়াতে নাই। সীমান্ত লঙ্ঘনের যে আইন আছে, তারা আইন প্রয়োগ না করে বেশিরভাগ মানুষ, আপনি যদি দেখেন 99% মারা যায় বাংলাদেশ সীমান্তের ভিতরে। তারা তারা বর্ডারের ওই পার থেকে গুলি করে বাংলাদেশ সীমান্তের ভিতরে মারে মানুষ। আপনি যদি দেখেন তাহলে লাশগুলা কিভাবে, দুই একটা লাশ দেখা যায় লাশ ওইদিকে নিয়ে গেছে, ম্যাক্সিমাম লাশ দেখা যায় তার আত্মীয় স্বজন নিয়ে আসছে। আত্মীয় স্বজন তো ইন্ডিয়ার ভিতরে মারলে তো চুরি করতে গেলে তো আর ওই লাশ ইন্ডিয়ার ভিতর থেকে নিয়ে আসবে না, নিয়ে আসা সম্ভব না সীমান্ত ক্রস করে। বাংলাদেশের মানুষের মারা যায় দিক ওই যে মাসুম যেটা বললেন একটু আগে, যে নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিন একজন কিন্তু মারা গেছে, ওইটা কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ায় মারা যায় না, তার লাশ কিন্তু নিয়ে আসছে ওই হসপিটালের সাথে সাথে তার আত্মীয় স্বজনরা। সুতরাং যদি ওই লোকটা ওই দেশে চুরি করতে যাইতো, তাহলে তো ওই দেশে মারা যাইতো, গুলি করতো ওই দেশে। আমি একটু স্পেসিফিক ভাবে আপনাকে জানতে চাচ্ছি, আমি দর্শকের সাথে কোনোভাবে একমত। আমি মনে করি বাংলাদেশের মানুষকে ও এটার জন্য প্রতিবাদী হতে হবে। সরকার তো প্রতিবাদ করবে না, আমরা জানি, কারণ সরকারের নানা সীমাবদ্ধতা আছে এবং এই সরকার বাংলাদেশের ইন্ডিয়ার সাথে নানা কমিটমেন্টে আছে, বা বাংলাদেশের রাজনীতিবিদরাও এই বিষয়ে কোনো কি কারণে প্রতিবাদ করে না সেটা আমি জানি না। একটু আপনি এই আলোচনার শুরুতে আপনি বলছিলেন যে বিএনপি একটা বলছে এবং এটা বিবিসি একটা নিউজ করছে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদদেরও এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত এবং বাংলাদেশের মানুষকে ব্যাপারে সচেতন এবং প্রতিবাদী হওয়া উচিত। একটা ঘটনা শুধু বলে আমি শেষ করবো। আপনি 2017 সালে সম্ভবত নেপালের একজনকে ইন্ডিয়ান মানে সীমান্তে গুলি করে মারছিল এবং সেটার প্রতিবাদে সারা নেপাল জুড়ে বিক্ষোভ হয়েছিল এবং এর জন্য ইন্ডিয়ান মানে নিরাপত্তা উপদেষ্টাকে ক্ষমা চাইতে হয়েছিল প্রকাশ্যে, শুধু একজন মারার কারণে নেপালের। তা আমাদেরকে প্রতিনিয়ত মারছে, কিন্তু আমরা ওইভাবে প্রতিবাদ হচ্ছে না। বাংলাদেশের মানুষ যদি ওইভাবে প্রতিবাদ করে, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি বাংলাদেশের দেশপ্রেম নিয়ে সচেতন হয়, আমার মনে হয় এর বিকল্প একটা বিষয় আমি আপনাকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী দুজন রাষ্ট্রপ্রধানের একই দিকে খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং যে হচ্ছে, যেটা আমার পূর্ববর্তী গেস্ট যেটি বললেন, আবার দেখা যাচ্ছে অন্যদিকে আবার একই দিনে 1-2 দিনের ব্যবধানে গুলি করে মারা হচ্ছে সে অন্য আরেকটি দেশের নাগরিককে। তো সেই জায়গাতে আসলে কি বার্তা বহন করে? সেখানে কি ভারত এরকম কোনো বার্তা দিতে চাচ্ছে যে তোমাদের সাথে যেরকম আমরা সফট আছি সেভাবে শক্তও আছে, এরকম কোনো অবস্থান না, কোনো বার্তা দিচ্ছে কিনা? সেটা বললাম, ওই তো বললাম, আমাদের রাজনীতিবিদদের, আমাদের রাষ্ট্র ক্ষমতা যারা থাকে বা বর্তমানে যারা আছেন, তারা ইন্ডিয়ার সাথে নানা কমিটমেন্ট দিয়ে আছেন। তারা ওইভাবে মানে আমাদের যেভাবে প্রতিবাদ হওয়া উচিত, একটা দেশপ্রেম থেকে দেশের মানুষকে মানে নাগরিকদের জন্য যেভাবে প্রতিবাদ হওয়া উচিত, কোনো সময় কোনো সরকার সময়ে ওইভাবে প্রতিবাদ হয় নাই এবং বর্তমানে হচ্ছে না। এবং বাংলাদেশের মানুষের মধ্যে ওইটা একটা গা শোয়া
অবস্থা হয়ে গেছে। মানে এই বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়, গণমাধ্যমগুলা এই বিষয়গুলো একটা মানে নিউজ করে যে একজন মানে মারা গেছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরো যে আলোচনার বিষয় আছে মানুষকে সচেতন করার জন্য বা মানুষকে প্রতিবাদী করার জন্য, এই বিষয়ে প্রতিবাদ করার জন্য, বা আমাদের মানে বুদ্ধিজীবীরা আমাদের যারা আছেন তারা যে এই বিষয়টাকে আরো একটু হাইলাইট করবে, সেই বিষয় সেরকম কিন্তু হচ্ছে না। শুধু নিউজ হয়, আমরা নিউজ পড়ি যে ইন্ডিয়া আজকে এতজন মারা গেছে, আজকে পরশুদিন গুলি করছে, ধন্যবাদ। অমুক দিন মানে কি বলে টর্চার করছে। শুধু গুলি করে মারে না, নিয়ে অনেক সময় টর্চার করে এবং চরম নির্যাতন করে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে প্রতিবাদী হতে হবে। বাংলাদেশের মানুষ যেদিন বাংলা সীমান্ত এলাকার মানুষগুলাকে একটু প্রতিবাদমুখী করলে, বাংলাদেশের রাজনীতিবিদরা সচেতন হয়ে যদি প্রতিবাদ করে, আমার মনে হয় এর বাইরে এটা বন্ধ করা সম্ভব না। ধন্যবাদ। ইন্ডিয়া আমাদেরকে জনাব কোনো সময় তারা স্বেচ্ছায় বন্ধ করবে না। আসম মাসুম, এ বিষয় নিয়ে আপনার কাছে একই প্রশ্ন যে সীমান্তের যে আপনার আইন যেটা, সেই অনুযায়ী হত্যাকাণ্ড কতটুকু সমর্থনযোগ্য, এবং ভারত তাদের রাষ্ট্রীয় জায়গা থেকে বাংলাদেশ স্বাধীনতাকে যেভাবে মূল্যায়ন করে, আমরা যেটা দেখেছি যে 16ই ডিসেম্বর যিনি সোনিয়া গান্ধীর ছেলে, উনি যে টুইট করেছেন সেখানেও তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে খুব একটি উল্লেখ করেন, সেটি ভারতের একটি যুদ্ধ বলে, বিজয় বলে আখ্যা দিয়েছেন। এবং তো এটির কি কোনো ইম্প্যাক্ট বলে আপনি মনে করেন কিনা, যে সীমান্তে এ ধরনের বাংলাদেশি নাগরিকদেরকে অবমূল্যায়ন, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব কর্তৃক বাংলাদেশকে অস্বীকৃতি প্রদানের বা একটি যে চেষ্টা, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ তানিম ভাই। আমি প্রথমে যে দর্শক যেটি বললেন যে বাংলাদেশে মানুষ কেন চুরি করতে যায়, আমি শুধু একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই যে 2011 সালের 15 জানুয়ারি যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, ফেলানী হত্যা, এবং সে কিন্তু আসলে ভারতে সে কিন্তু চুরি করতে যায়নি। সে ভারতে তার আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং ফেরার সময় তাকে যেভাবে সীমান্তে যখন কাঁটাতার পার হচ্ছিল, তাকে 15 বছরের মেয়ে তাকে গুলি করে এবং 5 ঘন্টা তার লাশ সেখানে ঝুলেছিল। এবং সেটি কিন্তু একটা বিশ্বে, যেরকম আমরা দেখেছি যে আইলান আল কুর্দির লাশ যখন সিরিয়ার থেকে ইউরোপে ঢোকার সময় যখন সমুদ্রে এভাবে সমুদ্র সৈকতে যখন পড়েছিল, যেরকম আলোড়ন তুলেছিল, ঠিক ফেলানির ছবিও কিন্তু এভাবে আলোড়ন তুলেছিল। কিন্তু আমরা আইলান আল কুর্দির ছবি যেভাবে যে বিশ্ব মুরলদের যে বিভিন্ন যে আমরা বলবো যে ইমিগ্রেশন আইন বা ইমিগ্রেশনের ব্যাপারে যেরকম সিদ্ধান্ত নিতে অনেক ত্বরান্বিত করেছিল, আমি ফেলানির ক্ষেত্রে সে কিন্তু আমরা সেটি দেখিনি। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে এসেছেন। বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছরই আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সম্মেলন একটি হয়, এবং এটি স্বাধীনতার পর থেকে প্রতি বছর হচ্ছে সীমান্ত সম্মেলন। সর্বশেষ সীমান্ত সম্মেলনটি হয়েছে কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখে ঢাকায়, যে আমরা পরশুদিন জানি শেষ যে, হয়েছে, একটা পরশুদিন গুয়াহাটিতে। জি হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ার পোর্শনে। আর বাংলাদেশে যেটি হয়েছে বিজিবি সদর দপ্তরে। তো সেখানেও কিন্তু নানান ধরনের, এই প্রত্যেক বছরই আমরা দেখি যে বিভিন্ন ধরনের চুক্তির কথা বলা হয়, বিভিন্ন ধরনের জনসচেতনতা বাড়ানোর কথা বলা হয়, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানে একটা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়, এই ধরনের সংবাদও আমরা পত্রপত্রিকায় দেখি। কিন্তু পরের বছর যখন মিটিং হয়, সেখানে আসলে কোনো ধরনের এই ধরনের কোনো ডাটা নিয়ে তারা বসেন কিনা, যে গত 1 বছরে এই ঘটনাগুলো ঘটেছে, এটার জন্য কোনো জবাবদিহিতা চাওয়া হয় কিনা আমি জানি না, বা এই বিষয়গুলো, এটি কিন্তু আসলে আমার একটি প্রশ্ন। এবং আপনি এই যে বিষয়গুলো গত সম্মেলনে বা গুয়াহাটিতে গতকালকেও যে সম্মেলনটি হয়েছে, সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেগুলো আসলে আপনার চাইলে আমি বলতে পারি অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে, যেহেতু আমাদের সময় কম, সেগুলো নিয়ে হয়তো আমরা কথা বলবো না। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেটি বলতে চাই, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন বা আমি এনজিওর সাথে কাজ করি, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে যেখানে রিফিউজি ক্যাম্প গুলো রয়েছে, সেখানে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। এবং যে আমি এবং যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটি বলা হয় সবচেয়ে বড় যে মানবিক বিপর্যয় ঘটেছিল, সিরিয়া থেকে যেরকম ইউরোপিয়ান রিফিউজিরা এসে ইউরোপে ঢুকেছিল, এসে সেই পুরো জিনিসটা কিন্তু আমার কাভার করার সৌভাগ্য হয়েছিল। এবং আমি দীর্ঘদিন ইউরোপের যে প্রত্যেকটি দেশের সীমান্তে যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো কাজ করেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে কোন দেশের সীমান্তের রক্ষীরা আমরা দেখিনি যে এই ধরনের, হ্যাঁ প্রত্যেকের সীমান্তকে রক্ষা করতে চায়। তারা হয়তো যখন শরণার্থীরা ঢোকার চেষ্টা করে, তারা হয়তো বাধা দেয়, কিন্তু সেই বাধাটা কখনোই গুলি করার মতো হয় না। কখনোই আমরা শুনিনি ইউরোপে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, বরং সরকারকে আমরা কোনো সময় আমরা দেখেছি যে নমনীয় হতে, এবং তারা
যে আন্তর্জাতিক যে রিফিউজি আইন বলেন বা আন্তর্জাতিক সীমান্ত আইন বলেন সেগুলোকে রক্ষা করে কিন্তু তারা এই যে শরণার্থীদেরকে বিভিন্নভাবে আমরা ট্রিট করতে দেখেছি। যেমন আমি দেখেছি যে যখন মেসিডোনিয়া সরকার যখন সিদ্ধান্ত নিল যে তারা তাদের এই সীমান্ত দিয়ে যখন রিফিউজিদেরকে ঢুকতে দিবে না, তখন কিন্তু আমরা দেখেছি গ্রিস এবং মেসিডোনিয়ার যে নোম্যান্স ল্যান্ড সেখানে কিন্তু হাজার হাজার প্রায় 70,000 রিফিউজি, আমি সেখানে 3 মাস থেকে কাজ করেছি, আমি দেখেছি। কিন্তু দুই দেশের কোন সীমান্তরক্ষীকে আমি কখনোই দেখিনি যে তারা এইসব রিফিউজিদের উপরে কোন ধরনের আঘাত করতে, কোন ধরনের মানে রুট ব্যবহার করতে বা এরকম। আমরা যারা এখানে কাজ করেছি আমাদেরকে বলা হতো যে আপনারা যখন ওই ধরনের নোম্যান্স ল্যান্ডে কাজ করতে হলে আপনারা জানেন যে সেখানে কোন দেশের আইন কাজ করে না, মানে কোন দেশেরই ল, মানে আপনার একটা দুর্ঘটনা ঘটলে সেটা আপনি বিচার চাওয়ার কোনো জায়গা নেই। আমি যেমন নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটেছে বা রিফিউজি ক্যাম্পের ভিতরে ঘটনা ঘটলে আপনি গ্রিস গভর্নমেন্টের কাছেও গিয়ে বলতে পারবেন না যে আমার উপর এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, বা মেসিডোনিয়া সরকারের কাছেও গিয়ে বলতে পারবেন না। তো আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব নিরাপত্তাটা নিজেরা একটু মানে মেনে চলবেন। কিন্তু আমরা কখনোই এরকম বিভিন্ন যে সীমান্তের মধ্যবর্তী এলাকা আমরা কাজ করেছি কখনোই আমরা কিন্তু প্রশ্নের সম্মুখীনও হইনি, কখনো কোনো বাধার সম্মুখীনও হইনি, এবং কখনো কোনো রিফিউজিদেরও আমরা দেখিনি। যেটি সরকার থেকে পলিসিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না বা তাদেরকে সেভাবেই কিন্তু তাদের বর্ডার প্রিভেন্ট করা হচ্ছে। আমি আরেকটা যে বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে রাষ্ট্রীয় নেতৃবৃন্দ যারা আছেন ভারতের, তাদের বাংলাদেশের স্বাধীনতার মূল্যায়নটা যেভাবে তারা করছেন টুইটারের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা রাষ্ট্রীয়ভাবে, সেক্ষেত্রে এটার কোনো ইম্প্যাক্ট কি না অনেক ক্ষেত্রে যে তাদের, সেই প্রশ্নটা সংক্ষেপে যদি আপনি উত্তরটি দেন। দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, এটি আমরা কখনোই অস্বীকার করি না বা করতে পারবো না। আমরা আমাদের কৃতজ্ঞতা বোধ কিন্তু সবসময় আছে এবং আমরা সেটা বিভিন্নভাবে প্রকাশও করি, এবং 50 বছর ধরে বিভিন্নভাবে আমরা সেটি কিন্তু আমরা বিভিন্নভাবে সেটি তাদের প্রতি সেই কৃতজ্ঞতা বোধ কিন্তু আমরা দেখিও এসেছি বিভিন্ন ক্ষেত্রে। এই যে আপনি বলেন যে আপনারা যেটা বললেন যে বিভিন্ন সময় বাংলাদেশের ক্ষেত্রে যেসব অবিচার হয় ভারত সরকারের ক্ষেত্রে, আমরা কিন্তু কখনোই সেগুলো খুব উচ্চস্বরে কথা বললে সবকিছুর সামনে কিন্তু আমরা বাঙালি যেহেতু আবেগপ্রবণ জাতি, আমরা মুক্তিযুদ্ধের এই ঘটনাটিকে সামনে নিয়ে আসি। ভারতেও কিন্তু আপনি যেটা বললেন যে বিভিন্ন পর্যায়ে তারা এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে আখ্যায়িত করতে চায়, সেটি প্রবণতা রয়েছে। ওই সময় অনেকেই যারা এই ঘটনার উপরে বই লিখেছেন, পরবর্তীকালে যখন সিনেমা হয়েছে সেখানে কিন্তু এটিকে ভারত পাকিস্তান হিসেবে যুদ্ধ হিসেবে দেখা হয়েছে। তো ভারত আসলে সেটি কিভাবে দেখছে সেটি আসলে মূল বিষয় না। বাংলাদেশের যে 9 মাসের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ যে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধটি জয় করেছে সেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে সেটিকে পালন করা হয়, এবং ইউনেস্কো কিন্তু কিছু কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে। তো সুতরাং এটি আসলে আমি মনে করি না যে আমাদের আসলে এটা আসলে একটা পলিটিক্যাল, কারণ বাংলাদেশে যেরকম এন্টি ভারত একটি সেন্টিমেন্ট কাজ করে, এখন ভারতেও কিন্তু এন্টি বাংলাদেশ একটি সেন্টিমেন্ট কাজ করে। তো রাজনীতিবিদরা পলিটিক্যাল ব্রেক নেওয়ার জন্য অনেক কিছুই করে থাকেন, সেটি আমি মনে করি না যে আসলে খুব বেশি। ধন্যবাদ। একজন কলার আমাদের সাথে আছেন, আমরা কলটি নিয়ে আবার ফিরে আসছি। যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন এবং মন্তব্যটি করেন খুব সংক্ষেপে। ধন্যবাদ। ভাই, আমার প্রশ্ন এবং মন্তব্য হলো, আমার যে কলার ভাই বলছেন যে ইন্ডিয়াতে যায় চুরি করতে, জি আমার মনে হয় আমার ওই কলার ভাই ইন্ডিয়ার কোনো দালাল হবে। আমি বাঙালি আপনার কোনো মন্তব্য থাকলে সেটি করতে পারেন। একজন কলার তার ব্যক্তিগত মন্তব্য। জি, অনেক জাতি দেখছি, অনেক জাতির সাথে কাজ করছে একটা ওয়ার্ল্ডে, কিন্তু ইন্ডিয়ানের মতো এত বাদ মাইন্ডের মনে হয় ওয়ার্ল্ডের আর কারণ নাই। বাঙালির ইন্ডিয়ানরা মানুষ করি হয় না। সৌদি আরব দেখলাম, ইংল্যান্ডে দেখলাম, ভারতে দেখলাম, এরপরে দুবাইতে দেখলাম, কিন্তু অন্য অন্য জাতি আপনার বাঙালির অনেক হেল্প করতে এগিয়ে আসে, কিন্তু আজ পর্যন্ত একটা ইন্ডিয়ান আসতে দেখিনি। আপনারা বলেন, আমরা বলি, আমি 71 যুদ্ধ দেখেছি, তখন আমার বয়স ছিল 11 বছর, ঢাকাতে ছিলাম। ইন্ডিয়ারা হেল্প করছে, তখন এর সময় আসছিল যুদ্ধের সময় পার্শ্ববর্তী যে দেশ থাকে অবশ্যই ওই দেশে সাহায্য করতে থাকে। এই না যে
অমানবিকভাবে গুলি করে ধন্যবাদ, আমরা আপনার মন্তব্যটি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ফোন কল করার জন্য। জনাব অলিউল্লাহ নোমান, আপনার কাছে এ বিষয়ে আমার সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যেটা আমরা আলোচনায় যেটা আইল্যান্ডের বিষয়টা নিয়ে আসলো, যে সৈকতে একটি বাচ্চা মৃতদেহ পড়ে রয়েছিল এবং সেটি সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছিল। তো একইভাবে এর চাইতেও নৃশংস যেটি একটি সীমান্তে একজন তরুণীর লাশ আমরা ঝুলতে দেখেছিলাম। তো সেক্ষেত্রে আসলে এই ব্যাপারটিকে বা এখনও এটাকে নিয়ে আসলে কোনো ধরনের ক্যাম্পেইন বা ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের যে একটি দূর অবস্থা চলতেছে এবং বাংলাদেশ সেই জায়গাটা কেন, এটা কি দায় এটা শুধু সরকারের, না যারা আপনারা সংবাদ মাধ্যমে আমরা যারা কাজ করছি বা সাংবাদিক হিসেবে বা গণমাধ্যমে তাদেরও কোনো ভূমিকা ছিল এই জায়গাটাকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে? সে দায়ভারটা কার বলে আপনি মনে করেন? না, দায়ভার তো এককভাবে, কারণ অবশ্যই সরকারের দায়িত্ব বেশি। আর আপনি ফেলানির কথা যেটা বললেন, তখন ফেলানি কিন্তু সারা দুনিয়া জুড়ে একটা মাসুম বলে গেছেন, ফেলানি সারা দুনিয়াকে একটা নাড়া দিয়েছিল বাংলাদেশের সীমান্ত নিয়ে। কিন্তু ওই সময়টা থেকে ওই সময়ও বাংলাদেশ সরকারকে দেখা গেছে একদম নির্জীব নীরব। আপনি শুনলে আশ্চর্য হবেন, ফেলানির পরিবারকে সাহায্য করার জন্য কিছু সাহায্য নিয়ে একটি সংস্থা তার গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কুড়িগ্রাম শহর থেকে তার গ্রামের বাড়িতে আর যেতে পারে নাই। সরকার সেখান থেকে তাদেরকে খুব কঠোরভাবে বাধা দিয়েছে। শেষ পর্যন্ত তাকে ফেলানির পরিবারকে ঢাকায় এনে ওই সংস্থাটি তার বাবার হাতে 1 লক্ষ টাকার একটা ত্রাণ তুলে দিয়েছিল। সেই অনুষ্ঠানে, মানে ঢাকার অনুষ্ঠানে আমি ছিলাম, কারণ সরকার মানে এমন অবস্থা, মানে সরকার প্রতিবাদ করবে কি, মানে ফেলানির বাবাকে যে সাহায্য করবে সেই অবস্থা, সেইখানেও সরকার বাধা দিয়ে, বাংলাদেশ সরকার বাধা দিছে। এটা কিন্তু ইন্ডিয়ান সরকার না, মানে বাংলাদেশ সরকার এই বিষয়টাকে যেভাবে হাইলাইট করতে পারতো, বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়টাকে সামনে নিয়ে এই বিষয়টাকে মানে আন্তর্জাতিকভাবে উত্থাপন করে আরো মানে বাংলাদেশের বর্ডারকে একটু নিরাপদ করতে পারতো, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ করার একটা উদ্যোগ নিতে পারতো। কিন্তু বাংলাদেশ সরকার সেই বিষয়টাকে কোনোভাবেই মানে ইস্যুটাকে কাজে লাগায়নি। কিন্তু গণমাধ্যম যথেষ্ট এই বিষয় নিয়ে সোচ্চার ছিল এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো তো এই বিষয়গুলো এসেছে। কিন্তু বাংলাদেশের আপনি যেটা বললেন যে দায়িত্ব মানে সরকার, প্রথম দায়িত্ব সরকারের, কিন্তু বাংলাদেশ সরকার সেটা করবে না বা করে নাই বা করছেও না। কিন্তু তারপরও বাংলাদেশের রাজনীতিবিদ, আমি আগে বলছি রাজনীতিবিদ, যারা বুদ্ধিজীবী আছেন, যারা গণমাধ্যমে কাজ করেন, সবাই যদি সোচ্চার হন, বাংলাদেশের মানুষ যদি সজাগ হয়, যে বাংলাদেশের মানুষ যদি এই ব্যাপারে প্রতিবাদী হয়, এর বাইরে তাইলে বিষয়টা হয়তো একটা ইস্যু হিসাবে আসবে, আন্তর্জাতিক মহলে বিষয়টা নিয়ে আলোচনা হবে, তখন হয়তো একটা কিছু হতে পারে। এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখি না। প্রতিবাদ ছাড়া এবং প্রতিরোধ ছাড়া এটা সম্ভব না। জি, ধন্যবাদ। আমি পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে যে আমি যে সংবাদটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিবিসি আরেকটি সংবাদ করেছে আজকে বাংলাদেশকে নিয়ে। সেটা হচ্ছে যে 2035 সালের বিশ্ব, যেসব দেশকে ছাড়িয়ে বাংলাদেশ হবে বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতি। এবং সেক্ষেত্রে তারা বেশ কয়েকটি রেফারেন্স, খুবই গ্রহণযোগ্য কিছু রেফারেন্স তারা নিয়ে এসেছেন এবং কিছু স্ট্যাটিস্টিক তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেখানে বলা হচ্ছে যে বিগত দিনে কোভিড-19 বা বিভিন্ন চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশের যে জিডিপির যে রেটটি সেটি তারা সঠিকভাবে বাংলাদেশ ধরে রাখতে পেরেছে। এবং এইভাবে যদি কন্টিনিউভাবে পরিচালিত হয় তাহলে বাংলাদেশ 2030 সালের ভিতরে 25তম শক্তিতে পরিণত হবে। এবং সেক্ষেত্রে তারা যদি তাদের যে প্রেডিকশন সেটি হচ্ছে যে আগামী 7 বছরের ভিতর চায়না বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে এবং যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সে সরে আসবে। তো সেক্ষেত্রে আমি জনাব অলিউল্লাহ নোমান আপনাকে জিজ্ঞেস করছি প্রথমে যে আপনি সেটি কতটুকু মনে করছেন যে বাস্তবিক এবং তার এর ইম্প্যাক্টটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অর্থনীতি নিয়ে। আসলে বাংলাদেশের অর্থনীতি যে সামনের দিকে আগাচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের প্রথম ছিল, স্বাধীনতার পর ছিল 7 কোটি মানুষ, সে জায়গায় এখন প্রায় 20 কোটি, যদি 18 কোটি বলা হয়, কেউ কেউ বলেন 20 কোটি, সঠিক পরিসংখ্যান ওইভাবে নাই। তো বাংলাদেশের 7 কোটি থেকে 18 কোটি মানুষ, যদি আমি 18 কোটিও ধরি, তারপরও মানুষের কিন্তু জীবন মান উন্নত হয়েছে সেই 1971 সালের
পর থেকে অনেক বেশি। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে নানাভাবে। এটা বাংলাদেশের এই অবদান, বাংলাদেশের গরিব মানুষের, বাংলাদেশের কৃষকের, বাংলাদেশের কৃষি জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে বাংলাদেশের কৃষি এবং কৃষি, আর রপ্তানিতে সবচেয়ে বেশি অবদান রাখে এখন আগে আগে আমরা ছোটবেলায় পড়তাম চা, চামড়া, এগুলো রপ্তানি হয়, বাংলাদেশের রপ্তানি একমাত্র পণ্য পাট, চা, চামড়া এইসব। এখন সেই জায়গাটা দখল করছে গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প মানে বাংলাদেশের মানুষের শ্রম। বাংলাদেশের মানুষ শুধু শ্রমটা দেয়, কাপড় থেকে শুরু করে সবই আবার বাইরে থেকে যায়। তো বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, বাংলাদেশের যে শ্রমিক, বাংলাদেশের যে কৃষক, তারা যে হার্ড পরিশ্রম করতে পারে, হার্ড পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশের অর্থনীতি। সেই বাংলাদেশের যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। এবং যে সংস্থা এটা প্রেডিক্ট করছে, আমি তাদের সাথে আমিও একমত পোষণ করি। বাংলাদেশ যদি সততার সাথে, বাংলাদেশ যদি দুর্নীতি রোধ করতে পারতো, বাংলাদেশে যদি রাজনৈতিক দুর্নীতি এবং প্রশাসনে বা সব ক্ষেত্রে যত দুর্নীতি আছে, বাংলাদেশ দুর্নীতিকে যদি 50% নামে যা হয় তার চেয়ে 50% নামে আনতে পারতো, তাহলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। কিন্তু আমি মনে করি এই দুর্নীতির ভিতর দিয়েও বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে না তা না, বাংলাদেশ অর্থনীতিতে অনেক দূর এগিয়ে আসছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের এই কৃষক, এই শ্রমিকদের গ্রামের উপর দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আপনি শুনলে, আমরা এই গত কয়দিন যাবত এই কোভিডের মধ্যে, এই করোনা মহামারীতে আপনি জানেন যে সবচেয়ে বেশি রেমিটেন্স গেছে করোনা মহামারীতে বাংলাদেশ থেকে। এই ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স গেছে গত কয়েক মাসে। সেটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিরাট উল্লেখযোগ্য দিক। এইসব দিক বিবেচনা করলে আমরা আশা করতে পারি বাংলাদেশ একটা, মানে তারা বলছে যে 25তম অর্থনীতি হবে, পৃথিবীর 25তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর। ধন্যবাদ। আমি জনাব আসাম মাসুম এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য চাচ্ছি খুব সংক্ষেপে, আমাদের সময় একদম শেষ। যে বাংলাদেশ, ধন্যবাদ। এটি আসলে যে ব্রিটেনেরই একটি গবেষণা সংস্থা, যে ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ, তাদের একটি রিপোর্টে এটি বলা হয়েছে। আমি শুধু এটুকু বলবো যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, আমি যেহেতু এনজিও সেক্টরে কাজ করি দীর্ঘদিন ধরে, বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ যেহেতু একসময় তৃতীয় বিশ্বের দেশ ছিল বা গরিব দেশ ছিল, সেখানে কিন্তু বাইরের দেশের এনজিও গুলো যারা তাদের কিন্তু প্রচুর আগ্রহ ছিল বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যেহেতু এইসব সূচকে খুব ডেভেলপ করছে বা উন্নতি করছে, সেক্ষেত্রে এখন কিন্তু বাংলাদেশে এইসব এনজিওর ফান্ডিংটা অনেক কমে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে আমরা সেটি পরিলক্ষিত করছি, এবং সেটির কারণেই হচ্ছে কিন্তু বাংলাদেশ যে উন্নতি করছে তার কারণেই কিন্তু এই যে ফান্ডিংটা সেটি কমে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের আগে যেরকম ফান্ডিং ছিল সেটি ক্ষেত্রে এখন আর এই যে বাংলাদেশের এনজিও সেক্টরে সেটি এখন আর নেই। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশ আগামী যে 15 বছরের মধ্যে, যে মানে এটি হচ্ছে এই যে ব্রিটেনের যে সংস্থাটি এই প্রেডিকশন রিপোর্টটি করে, এটি কিন্তু অনেকাংশেই মিলে যায়, আমরা অতীতেও দেখেছি। সেক্ষেত্রে আমি অলিউল্লাহ নোমান ভাই কিন্তু মূলত বলে গেছেন যে বাংলাদেশ কোন কোন সেক্টরের কারণেই কিন্তু এটি বাংলাদেশ ভালো করছে। এত দুর্নীতি, এত অনিয়ম থাকার কারণে যে বাংলাদেশ ভালো করছে, তার কারণ হচ্ছে শ্রমজীবী মানুষের ঘাম, তার কারণ হচ্ছে প্রবাসী বাংলাদেশি যারা তারা রেমিটেন্সের টাকা যেটি সচল রয়েছে। ধন্যবাদ। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ ভালো করছে। ধন্যবাদ। আমি আশাবাদী। জনাব আসাম মাসুম এবং অলিউল্লাহ নোমান, আপনাদেরকে সময় প্রদান করার জন্য। আমরাও চাই বাংলাদেশ এগিয়ে যাক, এবং আমরা চাই যে বাংলাদেশের যে শত শত লক্ষ লক্ষ তরুণ যুবক বর্ডার ক্রস করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, সেই অবস্থান থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। অ্যাটলিস্ট বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় দাঁড়াক না কেন, আমাদের যে সরকার আছেন তাদের এই জায়গাতে একমতে আসার প্রয়োজন যে আমাদের তরুণদেরকে যাতে আর কোনো দেশের সীমান্তে, কোনো দেশের জঙ্গলে জীবন নির্বাসন করতে না হয়, সেটাই আমাদের কাম্য হোক। এবং আমরা আশা করি সেরকম একটি বাংলাদেশ আমরা পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।